আজকে আমি তোমাদের পলিটি পড়াবো। পলিটি এমন একটা সাবজেক্ট, কম্পিটিটিভ এক্সামে মোটামুটি একটু ভালো লেভেলে যেগুলো এক্সাম আছে মোটামুটি যে মোটামুটি আমাদের যে 33 খানা টোটাল কোশ্চেন আছে আর্টস সাবজেক্ট গুলো থেকে, তার মধ্যে পলিটি যে বইটা তোমরা অনেকেই শুনে থাকবে, 75-70 খানা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার গুলো আছে 10টা মতো, ওগুলোই করলে মোরাললেস হয়ে যায়। তো চলো আজ আমি তোমাদের স্টার্ট করছি ইন্ডিয়ান পলিটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভয়েস অফ বলছে। দেখো, তোমরা অনেকেই শুনে থাকবে পলিটি, 11-12 যারা পড়েছো বা জানো যে ভারতের রাজনৈতিক ইতিহাস সেটা আলাদা, আমরা যেটা কম্পিটিটিভের জন্য পড়বো সেটা একটু আলাদা। আমরা পড়বো হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনে, লাইফে মোটামুটি একটা অফিস চালাতে গেলে যা কিছু লাগে না, মোটামুটি ল, সেই সবগুলো সম্পর্কে জাস্ট ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধান, সেরকম সংবিধান কিভাবে আসলো, কেন আমাদের দরকার। স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের একটা দেশের সংবিধান, সংবিধান কেন, কি কারণে আনা হয়েছিল, তার কারণ কি আজকে আমরা জানবো। কিভাবে আনা হয়েছিল বা কেনই বা আনা হয়েছিল। আমরা জানি যে ইংরেজরা যখন 1600 খ্রিস্টাব্দে অ্যাজ এ ট্রেডার বা বিজনেস করতে এসেছিল, তারপরে থেকেই তখন ওরা যখন দেখলো যে ইন্ডিয়াতে দুর্বলতা আছে মানুষের মধ্যে, কোনো ইউনিটি নেই, সেই সুযোগে তারা ব্যবসা করতে এসে পুরো অধিকারটা আস্তে আস্তে কায়েম করে নিল। তারপরে তখন মোটামুটি 1757 সালের পর থেকে পুরোটা ওনাদের হাতে নিয়ে নেওয়ার পরে তখন কি হলো, বিভিন্ন ল, বিভিন্ন আইনের মাধ্যমে পুরো দেশটাকে ওনারা ক্যাপচার করেছিল। তো সেভাবে আমরা জানবো যে কিভাবে সংবিধান আনা হয়েছিল, সংবিধানটা কি। আমরা কি জানি, সংবিধানে যা কিছু আছে সেগুলো হচ্ছে একটা নিয়ম। কোন একটা দেশ চালাতে গেলে যে আমাদের বিভিন্ন নিয়ম দরকার, যে একটা ল এবং রেগুলেশন মেনটেন করে যে চালাতে হবে, তার কিছু একটা বুক, সংবিধান মানে হচ্ছে একটা বুকের মধ্যে কিছু আইন, সমস্ত কিছু একসঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে সংবিধান কি? সংবিধান হলো কোন একটা শাসন ব্যবস্থার মূল গ্রন্থ, যাতে কি সর্বসাধারণের সমস্ত কিছু মানে দেশটাকে ঠিকঠাক চালানোর জন্য রাজনৈতিক এবং মৌলিক এবং সরকারের যে পরিকাঠামো, তোমরা সবাই জানো যে আমাদের 3 টায়ার সিস্টেম আছে, পঞ্চায়েত, ব্লক এবং জেলা পরিষদ। কিন্তু আমাদের যেহেতু এটা সেলফ মানে লোকাল সেলফ গভর্নমেন্ট আছে, সেরকম আমাদের কি কি আছে, আমাদের সিএম যেমন হয় তেমন পিএম আছে। এই যে পুরো সরকারের কাঠামো পদ্ধতিটাকে চালানোর জন্য কিছু নিয়ম এই সংবিধানে রাখা হয়েছে। বুঝতে পারলে তোমরা? এবার তোমরা বলতে পারো যে সংবিধান কয় ধরনের হতে পারে। আমরা জানি যে সংবিধান এখন অব্দি পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে 2 ধরনের সংবিধান হয়, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। এবার লিখিত সংবিধান কি, যেমন আমাদের দেশের যে সংবিধান প্রথম স্টার্ট করেছিলেন লিখতে 1946 সালে যে গণপরিষদ হয়েছিল, তখন থেকে মোটামুটি 2 বছর 18 মাস মতো সময় লেগেছিল মোরাললেস। তার মানে আমাদের দেশের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে তাহলে অলিখিত সংবিধান কাদের আছে। সাপোজ ধরো ব্রিটেনে কিন্তু এখনো একটা অলিখিত সংবিধান, যাদের কনস্টিটিউশনাল মোনার্কি মানে এখনো রাজতন্ত্র বিরাজমান, ওখানে কোনো লিখিত সংবিধান নেই।
তাহলে দুটো এক্সাম্পল এখানে এক্সামে আসতে পারে যে মানে পৃথিবীর এমন একটা দেশের নাম বলো যেখানেকার সংবিধান হচ্ছে অলিখিত। তাহলে অ্যান্সার কি হবে? ব্রিটেন। আর আমাদের ইন্ডিয়ান সংবিধান হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে প্রথম সব থেকে বড়, এত বড় কনস্টিটিউশন। কারণ কি, আমাদের সংবিধান যখন লেখা হয়েছিল তখন মোটামুটি পৃথিবীতে যতগুলো দেশ আছে সমস্ত দেশের কনস্টিটিউশন পড়া হয়েছিল। যদিও ম্যাক্সিমামটা আছে হচ্ছে ইংল্যান্ডের ফিচার্স, কারণ ইংরেজরা 200 বছর প্রায় শাসন করেছে। তার মধ্যে ওদের যে শেষ লটা ছিল 1935, ওই লটা ম্যাক্সিমাম নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। এবার তোমাদের এই কোশ্চেনটা বিসিএস এ অনেকবার এসেছে যে ভারতের সংবিধানে ব্রিটিশদের কোন আইনটা আছে, সেটা হবে ভারত শাসন আইন 1935। এবার সংবিধান তো আমরা জানলাম যে সংবিধান কি, কোন একটা দেশকে সুস্থভাবে চালনা করার জন্য যেটা আমাদের লাগে সেটা হচ্ছে সংবিধান। এবার সংবিধানের গঠন, প্রথমে তো সংবিধান ছিল না, আমাদের তো সংবিধান ছিল না। তো এই সংবিধান না থাকার জন্য প্রথম মানে মোটামুটি আমাদের দেশ অনেক পরে স্বাধীন হয়েছে, যে তখন প্রথম 1934 সালে ডক্টর এম.এন. রয়, ভারতের বামপন্থী আন্দোলনের একজন নেতা, তোমরা অবশ্যই শুনে থাকবে, উনি প্রথম সংবিধান গঠনের ধারণা দিয়েছিলেন 1934-এ। এই কোশ্চেনটাও কিন্তু দেয় তোমাদের, মানে পলিটি শুনে রাখো, পলিটি এমন একটা সাবজেক্ট, তুমি যে কোনো ইকোনমিক্স পড়বে, সায়েন্স পড়বে, সবাই বিট্রে করবে, কিন্তু পলিটি এমন একটা সাবজেক্ট যে তোমাকে বিট্রে করবে না। এমনকি বিসিএস মেন্সে তোমার যদি 2-1 বছর পড়া থাকে তুমি 100 খানা কোশ্চেনই করতে পারবে। সে কারণে যেগুলো মোটামুটি মানে যেটুকুই পড়ো সেটুকুই ইম্পর্টেন্ট, খুব বেশি পড়তে হয় না, সিলেবাসটাও খুব ছোট, আর এর তোমাকে কোনোদিন বিট্রে করবে না, আর ইম্পর্টেন্ট কিছু পড়লেই হয়ে যায়। তাহলে এই কোশ্চেনটা দেয় যে সংবিধানের সংগঠনের কথা প্রথম কে বলেছিলেন, কত সালে? অ্যান্সার কি হবে? ডক্টর এম.এন. রয়, 1934। উনি একটা কথা বলেছিলেন যে সরকার কাদের জন্য হবে? সরকার হবে মানুষের জন্য। তারপরে 1934-এ গেল, তারপরে হচ্ছে 1935-এ ভারতের যে জাতীয় কংগ্রেস, আমরা জানি ভারতের জাতীয় কংগ্রেস এস্টাবলিশড হয়েছিল 85-এ। তারপরে এত বছর পরে 1935-এ যখন এম.এন. রয় স্যার বললেন যে আমাদের একটা সংবিধান রচনার জন্য ধারণা, তার পরের বছরই তখন ভারতের জাতীয় কংগ্রেস পার্লামেন্টে ভারতের, মানে তখন তো ব্রিটিশ পার্লামেন্ট, তখন ভারতীয় সংবিধান রচনার দাবি তোলে। মানে 1885 থেকে 1935 ভেবে নাও, তখন কিন্তু কারোর মাথায় আসেনি যে আমাদের একটা সংবিধান দরকার। তারপরে কি হলো, এফডি স্টপ হয়ে গেল, তারপরে মিডিল অনেক কিছু ঘটলো, তোমরা জানো, ভারত ছাড় আন্দোলন, তারপরে ক্যাবিনেট মিশন, সমস্ত কিছু হওয়ার পরে তখন 1946-এ মে মাসে ভারতের গণপরিষদ গঠিত হলো। তোমরা অবশ্যই এটা জেনে রাখবে যে গণপরিষদ কবে কেন গঠিত হয়েছিল। গণপরিষদ, যার ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তোমরা হয়তো জেনে থাকবে যে ডব্লিউবিসিএস এর মেন্স কিন্তু কোশ্চেন সবসময় ইংলিশেই হবে, প্রিলিমটা ইংলিশ, মেন্স ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই থাকবে, কিন্তু তুমি মেন্সে বেঙ্গলিতে পাবে না। সেই কারণে মোটামুটি টার্মগুলো তুমি হয়তো সাবজেক্ট ম্যাটার ইংলিশে জানছো, কিন্তু তোমাকে যে গণপরিষদের ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে গণপরিষদ গঠন হয়ে গেল, আমরা পেয়ে গেছি। তারপরে হচ্ছে যে গণপরিষদ গঠন হবে কিভাবে হবে, কতজন সদস্য থাকবে, কোন কোন এলাকা থেকে নেওয়া হবে, এইসবের জন্য একটা কমিটি গঠিত হয়েছিল, যার মোট সদস্য ছিল 389 জন, যার মধ্যে 292 জনকে নেওয়া হয়েছিল ভারতের যে বিভিন্ন প্রাদেশিক আইনসভা নির্বাচিত হয়েছিল না, সেই নির্বাচনে যারা নির্বাচিত বা জয়লাভ করেছিলেন। আর তাহলে ব্রিটিশ ভারতে প্রাদেশিক থেকে 292 জন এবং বাকি 93 জনকে নেওয়া হয়েছিল দেশীয় যে রাজন্য বর্গ। তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে দেশীয় রাজন্য বর্গ কি? তোমরা শুনে থাকবে প্রিন্সলি স্টেটের কথা, যেমন আমাদের অবিভক্ত ভারতে অনেকগুলো ছোট 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 রাজা শাসন করতেন, যেমন ত্রিবাঙ্কুর, জম্মু কাশ্মীরের কথা তোমরা জানো, হায়দ্রাবাদ, এই সবগুলো ওদের মানে এই সব এলাকাগুলো থেকে তখন নেওয়া হলো কত, 93 জন। এবার দিল্লি, আজমির, মারওয়ার, পূর্ব ব্রিটিশ বালুচিস্তান, এই যে 4টে মুখ্য কমিশনার, মানে যখন ব্রিটিশ শাসিত রাজ্যে
টোটাল 4 রকম ভাগ ছিল, তার মধ্যে একটা হচ্ছে কি মুখ্য কমিশনার, চিফ কমিশনার। তার মধ্যে কি কি ছিল সেইগুলো, এটা যদিও পরীক্ষায় দেয় না, জাস্ট জেনে নাও। দিল্লি, আজমির, মারওয়ার, পূর্ব ব্রিটিশ বালুচিস্তান, এখান থেকে একজন করে নেওয়া হলো। এবারে ভোটটা কিভাবে হবে তোমরা জেনে থাকবে যে আমাদের যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, তখন একটা কথা বলে যে প্রেসিডেন্টের নির্বাচনের যে ভোটের পদ্ধতিটা সেটা হচ্ছে কি একক হস্তান্তরযোগ্য বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে কি, ধরো প্রেসিডেন্ট, অ্যাজ এ প্রেসিডেন্ট তোমাদের মধ্যে 4 জনকে এক একটা পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়ে গেছে। হয়তো তোমাদের ফার্স্ট চয়েস হচ্ছে সাপোজ ABCD, এ কে কেউ ফার্স্ট চয়েস দেবে, মানে এ কে দেবে 1, বি যদি ফার্স্ট চয়েস থাকে বি কে দেবে 2, সি যদি ফার্স্ট চয়েস থাকে মানে থার্ড চয়েস তাহলে 3, এভাবে তোমার যেমন চয়েস থাকবে তেমন তেমন করে ভোট দেওয়া হয়। সেই কারণে এই ভোটটাকে বলা হয় কি একক হস্তান্তরযোগ্য বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তাহলে গণপরিষদের সদস্যগুলো অবশ্য নির্বাচিত হলো। এবার নির্বাচিত হওয়ার পরে যখন এটা নির্বাচিত হচ্ছে, তো কিন্তু ভোট পদ্ধতি হবে এভাবে, কিন্তু কিভাবে, তখন তো জনসংখ্যা তো এখন থেকে অনেক কম, কিন্তু তখন কি করা হলো যে কত জনগণ নেওয়া হবে, মানে কতটা কোন বেসিসে আমরা প্রতিনিধিমূলক নেব, তখন দেখা হলো যে কোন এলাকায় মানে সমান মোটামুটি লট সংখ্যাগুলোকে একটা ভাগ করা হলো, যে মোটামুটি কত গণনার পরে তখন একটা রেশিও করে নেওয়া হয়েছিল, ওই যে সদস্যগণ ছিলেন। তারপরে এটা যখন ওই মোটামুটি লোকজন গুলো মানে নেওয়া হলো সমান প্রতিনিধিত্ব, মানে লোক সংখ্যার ভিত্তিতে, এটা এখানে একটা কোশ্চেন আছে যে গণপরিষদের যে মেম্বার বা প্রতিনিধি ওনাদেরকে কিভাবে নেওয়া হয়েছিল, অ্যান্সার হবে সমান প্রতিনিধিত্ব। সমান প্রতিনিধিত্ব মানে কি, প্রথমে যেমন দেখতে পারবে যে এখানে এই জনসংখ্যা বেশি আছে, তখন ওদের প্রতিটা একটা মোটামুটি এলাকাগুলো থেকে মানে কনস্টিটিউয়েন্সি গুলো থেকে একটা রেশিও করে একজন করে নেওয়া হয়েছিল। যে কটা কমিটি হয়েছিল কারা ছিল সেগুলো পরে বলছি। তারপরে দেখো যখন 1947 যখন আমাদের সংবিধান জাস্ট মানে কমিটিগুলো হচ্ছে যে সংবিধান লেখা হবে, ফার্স্ট কমিটি যখন মানে মিটিং যখন হলো 1946-এ 9 ডিসেম্বর, তখন তো কটা দল থাকবে, আমরা মোটামুটি 2-3টে দলকে চিনে থাকতে পারি। তার মধ্যে একটা কি ভারতের জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, আর একটা এদিক ওদিক থাকবে। তাদের মধ্যে 3-4টে যে দলগুলো ছিল, এনাদের এবার মধ্যে একটা মানে রেষারেষি শুরু হয়ে গেল যে আমাদের পাকিস্তানের জন্য তাহলে কি স্বতন্ত্র গণপরিষদ গঠন করা হবে। সেটা কবে তোলা হয়েছিল, 16 জুলাই 1947-এ। কিন্তু কি হলো, তখন কিন্তু যেই মাত্র এই দাবিটা তোলা হলো না, সেই মাত্র তখন ওই যে জনসংখ্যা কত ছিল 389 জনের মধ্যে 299 জন হয়ে গেল। তার মধ্যে 70 জন হচ্ছে কোথা থেকে, দেশীয় রাজন্যবর্গ দ্বারা। রাজন্যবর্গ মানে কি এটা জেনে থাকবে, কোশ্চেনটা রাজন্যবর্গ হিসেবে দেয় না, প্রিন্সলি স্টেট হিসেবে ওটা বাংলাতে জাস্ট ট্রান্সফার করে দেয়, মানে ট্রান্সলেট করে দেয়। এবার তাহলে যে ভারতের সংবিধানের রচনার জন্য বিভিন্ন কমিটি গঠিত হবে। টোটাল কমিটি গঠিত হয়েছিল 13টা। তাদের মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট কমিটির মধ্যে যেমন আমাদের B.R. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটি, যে একটা সংবিধান লেখা হবে, সংবিধান লেখা হওয়ার পরে যে ড্রাফট আমাদের মানে লেখার আগে যে একটা ড্রাফট করতে হবে, তার জন্য মেন দায়িত্বে কে ছিলেন, স্যার B.R. আম্বেদকর। যদিও আমাদের ইন্ডিয়ান মনু বলা হয় ওনাকে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এন্ড হি ইজ দ্য ফার্স্ট ল মেম্বার অফ আওয়ার কান্ট্রি। তাহলে ডক্টর B.R. আম্বেদকর, এই যে ভারতের ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল না 1947-এর 29 আগস্টে, তখন এই যে জুলাই মাস 1947 থেকে 1948 সালের মধ্যে যে বিভিন্ন কর্মবকাশের মধ্যে সদস্য হয়েছিল, কে কে ছিলেন, ডক্টর B.R. আম্বেদকর ছিলেন সভাপতি, N. গোপালস্বামী আয়েঙ্গার ছিলেন। মানে এখানে একটা কোশ্চেন দেবে যে ড্রাফটিং কমিটিতে চেয়ারম্যান কে ছিলেন আর টোটাল কতজন সদস্য ছিলেন। তোমরা এটা ভালো করে শুনে নাও, কারণ দেখো আমি মোটামুটি WBCS 6 ইয়ার, তার মধ্যে 5টা মেন দিয়েছি, আমার একটু ভুলের জন্য এখনো সিলেকশন হয়নি,
কিন্তু খুব বেশি কঠিন কোশ্চেন হয় না, টুকি কোশ্চেন হয়, ঠিক আছে, যেগুলোকে তোমাকে ধরতে হবে, একটু খুঁটিয়ে পড়তে হবে। আমি যেহেতু ফেলিওর, সে কারণে আমি জানি যে আমি কোথায় কোথায় ভুল করেছি। যেমন এখানে একটা কোশ্চেন দেয় যে টোটাল ড্রাফটিং কমিটিতে মেম্বার কতজন ছিল। কোশ্চেনটা অ্যান্সার কিন্তু আমরা সকলে জানবো যখন পড়া হয়ে যাবে, যে 7 জন। একবার কোশ্চেন দিয়েছিল উইদাউট, মানে বি.আর. আম্বেদকরকে বাদ দিয়ে কতজন, তখন কিন্তু কোশ্চেনটা না পড়ার জন্য অনেকেই ভুল করেছিল, তখন অ্যান্সার হবে কিন্তু 6 জন। জাস্ট নামগুলো মনে রাখবে, তাছাড়া আর বেশি কিছু দরকার নেই। এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর কোন মানে কমিটির সভাপতি ছিলেন। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কর্ম, অবশ্যই আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন রাখছি, কারণ হচ্ছে কি আমাদের যে গণপরিষদ গঠিত হচ্ছে তার মেন কারণ হচ্ছে আমরা একটা সংবিধান রচনা করব, তাই তো। সংবিধান যেহেতু রচনা করব, তাহলে আমাদের প্রথমে কি লেখা হবে, আমরা প্রিএম্বল দেব না প্রথম কত নম্বর আর্টিকেল থেকে স্টার্ট করব, প্রথম আর্টিকেলে কি থাকবে, এই যে সব বিষয়গুলো। তারপর একজন তো উপদেষ্টা লাগবে, অবশ্যই লাগবে। এই যে উপদেষ্টা, এই উপদেষ্টা হিসেবে নির্বাচন করা হয়েছিল ডক্টর বি.এন. রাওকে। একটা কোশ্চেন দেয় যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন বা লিগ্যাল অ্যাডভাইজার, অ্যান্সার কে হবে ডক্টর বি.এন. রাও। বি.এন. রাও এর নামটা ফুল ফর্মটা দেখা দরকার নেই, অনেক বড় নাম আছে। তারপরে এটা আগেও বললাম যে না, এত কিছুর পরে যখন মানে 1946-এ 9 ডিসেম্বর যেখানে সভা মানে গণপরিষদের প্রথম অধিবেশন হলো, সেখানে একজন তো অবশ্যই আমরা সব জানি যে কোনো জায়গায় একজন চেয়ারম্যান লাগে। এই চেয়ারম্যান যে লাগে তার জন্য প্রথম চেয়ারম্যান মানে অস্থায়ী অ্যাক্টিং হিসেবে নির্বাচন করা হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। ডক্টর সচ্চিদানন্দ, আমার কি খুব স্পিড হয়ে যাচ্ছে? সবাই বুঝতে পারছো তো? তাহলে গণপরিষদের যে 1946-এ 9 ডিসেম্বর যে প্রথম অধিবেশন হয়েছিল, সেখানে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তোমাকে কোশ্চেনটা অস্থায়ী হিসেবে অনেক ক্ষেত্রে দেয়, আবার বলে ফার্স্ট সভাপতি কে ছিলেন। তারপরেই যখন দেখো 9 ডিসেম্বর আর 11 ডিসেম্বর, উইন্ডোটা আসছে না, উইন্ডোটা ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তাহলে গণপরিষদের ফার্স্ট মিটিং 1946-এ 9 ডিসেম্বর হলো, যার সভাপতি কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহার ডেটটা দেখবে 9 ডিসেম্বর, তারপরে 11 ডিসেম্বর, মাত্র দুদিন পরে 1946-এ একজনকে গণপরিষদ স্থায়ী সভাপতি নির্বাচনের জন্য বলা হলো, আর যেখানে নির্বাচন করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এভাবে টোটাল 13টি কমিটি গঠিত হয়েছিল। আচ্ছা, তার মধ্যে এই যে 13টি কমিটি গঠিত হয়েছিল, গুরুত্বপূর্ণ কমিটিগুলো কি কি ছিল, যেমন কেন্দ্রীয় ক্ষমতা কমিটি, মৌলিক অধিকার ও সংখ্যালঘু কমিটি। তোমাদের এগুলো জানতে হবে যে কেন্দ্রীয় ক্ষমতা সমিতি এর চেয়ারম্যান কে ছিলেন। আমি সত্যি কথা বলতে ইংলিশ পড়েছি তো, তোমাদের পড়ানোর জন্যই শুধু বাংলা করা হয়েছে। পারলে তোমরা সাইডে ইংলিশ কিছু কিছু মানে বুকটা রেখে দেবে, তাহলে বেশি সুবিধে। কেন্দ্রীয় ক্ষমতা সমিতি, যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। মৌলিক অধিকার ও সংখ্যালঘু কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডক্টর বল্লভ ভাই প্যাটেল।
সংবিধান সমিতি প্যাটেল, কেন্দ্রীয় সংবিধান সমিতি জওহরলাল নেহেরু। এই দুটো খুব ইম্পর্টেন্ট, যে মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতি এবং কেন্দ্রীয় সংবিধান সমিতি। খসড়া কমিটি আমি আগেই বলেছি ডক্টর বি আর আম্বেদকর। পতাকা বিষয়ক কমিটি, পতাকা মানে কি, ভারতের ফ্ল্যাগটা কেমন হবে, কত লেন প্রস্থ রাখা হবে, কি কালার হবে, সেগুলো যেসব বিষয়, তার চেয়ারম্যান কে ছিলেন, জে বি কৃপালিনী। একটা কোশ্চেন এই সম্পর্কে বলে দিই, একটা কোশ্চেন কোন একবার সেন্ট্রালের বা কোন একটা স্টেটের এক্সাম এসেছিল, যে গান্ধীজির যতজন মানে ওনার সঙ্গে মানে আন্দোলন করেছেন তাদের মধ্যে একজন সহযোগী ছিলেন টিচার, তার নাম কি, তিনি হচ্ছেন জে বি কৃপালিনী। তিনি হচ্ছেন বাই প্রফেশন অ্যাজ এ টিচার। তার পরিচালনা সমিতি, যে পরিচালন করবে, তোমরা নামগুলো দেখেই বুঝতে পারছো পরিচালনা, এটার চেয়ারম্যান কে ছিলেন, কে এম মুন্সি। দেখো আমরা মোটামুটি গণপরিষদ গঠন হলো, ঠিক আছে, গণপরিষদের জাস্ট আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন লাগবে সেটা সেই অবধি আমরা জেনেছি। কিন্তু আমাদের যে গণপরিষদ আসলো তার আগে কিন্তু অনেক ইতিহাস আছে। কারণ হচ্ছে আমরা জানি যে ইংরেজরা আমাদের দেশে ছিলেন, তাদের সুবিধার জন্য বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট বা আইন করে করে তিনারা শাসন করেছিলেন বা করেছেন। যদিও বলবে যে ম্যান সম্মান দিচ্ছেন কেন, দেখো এটা হয়ে যায়, ঠিক আছে। তো যখন আমরা গণপরিষদ জাস্ট আমাদের ইন্ডিয়ার জন্য এটা বলা হয়েছে, কিন্তু আজকে আমরা পড়বই হচ্ছে সংবিধান যে রচনা হয়েছিল তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কেনই বা হয়েছিল। যেমন দেখো তোমরা শুনে থাকবে, ইতিহাসও পড়েছো, যারা ইতিহাস তো কম বেশি মাধ্যমিক অব্দি সবার থাকে। রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট, আমাদের যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তো, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে চালনার জন্য যে রেগুলেটিং অ্যাক্ট ভারতে নিয়ে এসেছিল তাদের নিজেদের সুবিধা প্লাস ম্যাক্সিমামটা নিজেদের সুবিধার জন্যই। তাহলে রেগুলেটিং অ্যাক্টের কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের জানতে হবে, যেমন ও আচ্ছা আচ্ছা তাহলে রেগুলেটিং অ্যাক্টের কিছু ফিচার্স আমরা জানবো, যেমন কোম্পানির কার্যকলাপকে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে নিয়ে আসা হয়। এতদিন কি ছিল দেখবে, একটা ব্যাপার জেনে থাকবে, যখন 1600 সালে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হলো না, তখন ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল মেন, মানে লন্ডন থেকে এই কোম্পানির মাধ্যমে ইন্ডিয়াতে মানে শাসন কাজ শুরু করা হয়েছিল। তারপরে কি হলো, যখন রবার্ট ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। তোমরা এটা জানো দ্বৈত শাসন ব্যবস্থাটা কি ছিল, কারণ হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা মানে তোমরা জেনে থাকবে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল, যেমন ফাইন্যান্স বলো, যে রেভিনিউ এর ব্যাপারটা ওনাদের হাতে থাকবে, যেগুলো কম ইম্পর্টেন্ট, যেটা আমাদের দরকার নেই, মোটামুটি ধরো ঝামেলা টামেলা এইসব যে বিষয়গুলো আছে না, আমাদের স্যার এভাবেই পড়াতেন, সেগুলো বললো তো ইন্ডিয়ার হাতে থাকে। যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল না, এই দ্বৈত শাসন ব্যবস্থা এটা, এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কিন্তু হয়েছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে। এখানে একটা আমি পয়েন্ট দিতে ভুলে গেছি, যে এই দ্বৈত শাসন ব্যবস্থা কে মানে অবলুপ্ত করেছিলেন, কে করেছিলেন, ওয়ারেন হেস্টিংস। তারপরে আমাদের একটা কথা জানতে হবে, যে কলকাতায় যে সুপ্রিম কোর্ট, এখন কোথায় সুপ্রিম কোর্ট আছে আমরা জানি, দিল্লিতে, কিন্তু প্রথম যে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল কোথায়, কলকাতায়। সেটা কোন অ্যাক্টের মাধ্যমে, রেগুলেটিং অ্যাক্ট 1773। দেখো যেগুলো এক্সামে আসে সেগুলো হচ্ছে এগুলোই, জাস্ট যেগুলো আগে বলেছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বা গণপরিষদের কথা, সেটা তোমাদের লাগবে। কিন্তু মোটামুটি 2-4টে হলে হয়ে যায়। এই ফিচার্স গুলো ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, আদার্স যে কোনো এক্সামে কিন্তু যেহেতু একটু কম লেভেলের। কল মেসেজ
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো 1773, মানে 73-এ কোন অ্যাক্টের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপর এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এই যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে উৎকচ, উৎকচটা কি? কেউ জানো? বলো, কমেন্ট করো। বলছে আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ, উৎকচ মানে উপঢৌকন। একটা কথা দেখবে, আমরা কোনো মানুষকে যখন কোনো উপঢৌকন মানে পুরস্কার আছে দিই, তখন কি করি? সরাসরি তার মেন উদ্দেশ্য হচ্ছে কোন একটা কাজ হাসিল করা। সত্যি কথা বলতে, যখন তোমরা প্রফেশনাল লাইফে যাবে না, আমি অনেককেই দেখেছি, আমার স্যারেদের, আমার অনেকেই পরিচিত পেয়েও গেছে, মোটামুটি যেগুলো ধরো প্রশাসনিক লেভেলের জব, স্যারেদেরকে হয়তো ডিরেক্ট কিছু না দিতে পারলে পার্সোনালি কোনো একটা গিফট করে দেয়, যে স্যার এটা আপনার জন্য গিফট ছিল। তার উদ্দেশ্যই কিন্তু ওটা একটা ব্রাইব, সে অ্যাজ এ উপঢৌকন হিসেবে বা গিফট হিসেবে দিচ্ছে। কারণ কি? তার কাজটা হাসিল করবে তাই। এই যে ব্যবস্থাটা না, এই যে উৎকোচ গ্রহণ, এটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আর এই কারণেই ওয়ারেন হেস্টিংসকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইমপিচ করা হয়েছিল। ইমপিচ মানে কি? ওনার যে পদ ছিল বা তার যে পদ ছিল সেই পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তোমরা ইমপিচমেন্ট পদ্ধতি জানো। তাহলে কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসায় নিযুক্ত থাকা উৎকোচ গ্রহণ নিষিদ্ধ করা হয়। এই কোশ্চেনটা মনে রাখবে, যে কোন গভর্নরকে ইয়ে করা হয়েছিল, মানে তার ব্রাইব ঘুষের জন্য ইমপিচ করা হয়েছিল? একমাত্র হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো আরেকটা অ্যাক্ট আছে 1784 সালের পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইনটা পড়তে হবে। পিট কে ছিলেন? পিট ছিলেন আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের প্রধান, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন পিট। সবকিছুই তো ব্রিটেন থেকে, লন্ডন থেকেই হতো। ওনাদের কিছু মানে লোক পাঠিয়ে এটা মানে ইন্ডিয়াটা দখল করেছিলেন বা শাসন করতো। এবার পিটের ভারত শাসন আইনে বেশি কিছু দরকার থাকে না, এই দু একটা দরকার থাকে। সেটা হচ্ছে 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল, যার মধ্যে 2 জন ক্যাবিনেট মন্ত্রী থাকবে। এই যে বোর্ড অফ কন্ট্রোল না, এই একটা বিসিএস এ এসেছিল বা ইউপিএসসি তে এসেছিল কোন একবার, যে বোর্ড অফ কন্ট্রোল কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়? সেটা হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে? পিটের ভারত শাসন আইন 1784। তাছাড়া এখানে আর তেমন কিছু দরকার নেই। দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ 1786 সালের আইন। এখানে গভর্নর জেনারেলকে কাউন্সিলরের উপরে ক্ষমতা দেওয়া হয় এবং তাকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হয়। এখন বলো যে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? তোমরা সবাই জানো? কে বলো? কে জানলে বলো, কমেন্ট করো। সশস্ত্র বাহিনী প্রেসিডেন্ট। এই যে ক্ষমতাটা গভর্নর জেনারেলকে দেওয়া হয় কোন আইনের মাধ্যমে? 1786। ভুলে গেছি যে হোয়াইটটা করে দিন, 2-1 দিন পরে ঠিক হয়ে যাবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে গভর্নর জেনারেলকে যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে? 1786 সালের আইনের মাধ্যমে। তারপরে একটা ইম্পর্টেন্ট, এতক্ষণ আমরা দেখো আইন জেনেছি, যেমন 1773, 1784, তারপরে হচ্ছে কত ছিল ওটা, হ্যাঁ 1784, তারপরে হচ্ছে 1786, এগুলো আইন ছিল। তারপরে দেখো একটা কথা আছে, সনদ আইন বা চার্টার অ্যাক্ট। সনদ আইন কি? আমি 1786 অব্দি আমরা পেয়েছি হচ্ছে আইন, তারপর হচ্ছে সনদ আইন।
চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্টটা 20 বছর অন্তর অন্তর তৈরি করা হয়েছিল। মানে কোম্পানিকে 1786 পরে আরো 20 বছরের জন্য ব্যবসায় একাধিপত্য দেওয়া হয় এই 20 বছর অন্তর অন্তর। তার মধ্যে যে বোর্ড অফ কন্ট্রোল আমরা পেয়েছিলাম না 1784-তে, ওই যে বোর্ড অফ কন্ট্রোলের যে খরচ ও বেতন মেটানোর জন্য ভারতীয় শুল্ক বৃদ্ধি করা হয়েছিল এই সনদ আইনের মাধ্যমে। মানে ওই যে 3টে আইন ছিল, তার আইন কেন আনা হয়? কোন একটা জিনিসে ভুল ত্রুটি থাকবে সেটাকে শোধরানোর জন্যই তো আইন নিয়ে আসা হয়। ভিডিও কোয়ালিটি খারাপ তাই বলছে। ভারতীয় শুল্ক বৃদ্ধি করা হয়। তারপরে গভর্নর জেনারেল ও গভর্নরকে তাদের কাউন্সিলের সিদ্ধান্ত বাতিল করে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেওয়া হয়। মানে গভর্নর জেনারেল আর গভর্নর তাদের যে কাউন্সিলর থাকবে, যেমন দেখো আমাদের যেমন পিএম আছে তাদেরকে হেল্প করার জন্য মন্ত্রী আছে, আর এমপি এমএলএ যেমন আমাদের স্টেটের ক্ষেত্রে এমএলএ, তারা যা কিছু বলবেন ওরা তো সিদ্ধান্ত এতদিন নিতে পারতেন, কিন্তু তারপরে কি হলো যখন সনদ আইন আসলো 1793-এ, ওই সিদ্ধান্ত আবার নতুন করে নেওয়ার ক্ষমতা তখন গভর্নর জেনারেল আর গভর্নরকে দেওয়া হলো। আর সমস্ত যে আইনগুলো ছিল তো ওই আইনগুলোকে ভারতীয় ভাষায় অনুবাদ করতে বলা হলো। তারপরের পয়েন্টটার দরকার নেই তোমাদের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই জেনে রাখো। তারপরে দেখো চার্টার অ্যাক্ট 1813 ভীষণ মনে রাখবে, ভীষণ দুটো জিনিস খুবই দেয়। কারণ হচ্ছে 2018 না 19-এ পড়েছিল, যদিও কপি করা কোশ্চেন ছিল তা সত্ত্বেও, যে এই আইনের মেইন ফিচার্স কি কি ছিল? চা ও চীনের সঙ্গে বাণিজ্য, এই দুটি ক্ষেত্র ছাড়া কোন রকমের ব্যবসায় কোম্পানির একাধিকপত্র খর্ব করা হয়। মানে জাস্ট চা এবং চীনের সঙ্গে বাণিজ্য ছাড়া। তার মধ্যে আরেকটাও দেয় যে ভারতের বিশেষ শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা, যে কোন আইনের মধ্যে এটা প্রথম করা হয়েছিল। ইন্ডিয়াতে ব্রিটিশদের দ্বারা প্রথম, এটাই হচ্ছে ভারতের মানে ডেভেলপমেন্ট মানে এডুকেশনের দিক থেকে প্রথম চার্টার অ্যাক্ট 1813-তে 1 লক্ষ টাকার বার্ষিক সেটা বরাদ্দ করা হয়। আর ভারতে যে খ্রিস্টান ধর্মযাজকগণ ভারতে আসার ধর্ম প্রচার করার অনুমতি পায়। দেখবে ইন্ডিয়াতে সেকুলার একটা কথা আছে যে সেকুলারিজম না, মানে যে কোনো ধর্ম কেউ প্রচার করতে পারবে, তার জন্য গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করবে না। এই যে ব্যাপারটা প্রথম কিন্তু 1813 সাল থেকেই তোমরা বলতে পারো শুরু হয়। কারণ কি, তখন খ্রিস্টান ধর্মযাজকদের ভারতে আসার অনুমতি এবং ধর্ম প্রচার করার অনুমতি দেওয়া হলো। তাহলে চার্টার অ্যাক্ট কটা ছিল? তোমাদের অনেক সময় কোশ্চেন দেয়, চার্টার অ্যাক্ট ছিল 1793, 1813, 1833। এবার 1833 সালের কি কি বৈশিষ্ট্য ছিল তোমরা বলো। যে 1833 সালের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা 1813 সালের যেটা ফিচার্স পেয়েছিলাম না, যে চীনের এবং চা যে বাণিজ্য দুটো এই যে দুটো জিনিস ছিল, এই দুটোকে আবার অবসান করা হলো কোন অ্যাক্টের মাধ্যমে? চা ও চীনের সঙ্গে বাণিজ্য, এই দুটো ক্ষেত্রে কোম্পানির একাধিপত্যের অবসান করা হলো। মানে এই দুটো রেখে যেমন সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটা আবার অবসানও করা হলো 1833 সালে যখন যে চার্টার একটা আসলো সেখানে। তারপরে ভারতবর্ষে যত শীঘ্র মানে তাদের থেকে ব্যবসা বাণিজ্য গোটানোর নির্দেশও দেওয়া হলো। ঠিক আছে, ওটা ওটা দরকার নেই, জাস্ট এটুকু পড়বে যে চীন চা ও চীনের সঙ্গে বাণিজ্য এই দুটো ক্ষেত্রে কোম্পানির একাধিপত্যের অবসান হয়। কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, কারণ দুটো অপশনই থাকবে, 1813 এবং 1833। তারপর বাংলার গভর্নর জেনারেল, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। নাম্বার 3, যে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নতি হলেন। সমস্ত প্রশাসনিক অর্থনৈতিক ক্ষমতা গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে কেন্দ্রীভূত করা হয়। 1833-এর আগে ছিল বাংলার গভর্নর জেনারেল, যেই মাত্র 1833 সালে চার্টার অ্যাক্ট আসলো তখনই হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এর সঙ্গে কোশ্চেনটা দেয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং।
তারপর 1784 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, এই যে ব্যাপারটা তখন মন্ত্রী বিষয়ক মন্ত্রী হন, মানে তখন যারা বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন না, ওনাদেরকে মিনিস্টার বা মন্ত্রী বিষয়ে একটা মানে মন্ত্রী করা হলো। তারপরে কি ফিচার ছিল, একজন আইন সদস্যকে যার ভোটদানের ক্ষমতা থাকে না এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে যুক্ত করা হয়েছিল। একজন আইন সদস্যকে, প্রথম আইন সদস্যের কথা তো 1793টা দেওয়া হয়নি, হয়তো মিস করে গেছি, পরে তোমাদের নোটসে দেওয়া হবে। তখন কি হলো, ওই যে এক্সিকিউটিভ কাউন্সিলের সঙ্গে যার ভোটদানের ক্ষমতা থাকে না, আমাদের দেখবে ইন্ডিয়াতে সবার ভোটদানের ক্ষমতা থাকে, কিন্তু কখন দিতে পারে আমাদের স্পিকার, যখন দুটো পার্টির মধ্যে ভোট টাই হয়ে যায়, তখন কাস্টিং ভোট দিতে পারেন হচ্ছে আমাদের স্পিকার। ওই যে ব্যাপারটা, তার মধ্যে আমাদের একজনের কিন্তু ভোট দেওয়ার ক্ষমতাও নেই পার্লামেন্টে, তিনি কে অ্যাটর্নি জেনারেল, সমস্ত প্রসিডিওরে তিনি অংশ নিতে পারবেন কিন্তু কোনো ভোট দিতে পারবেন না। ওই যে ব্যাপারটা, এটা পুরো সেম। কারণ হচ্ছে আমাদের সংবিধান যেহেতু পুরো ব্রিটেনকে, ম্যাক্সিমাম ব্রিটেনকেই নেওয়া হয়েছে, ফিচার্স গুলো দেখবে পুরো সিমিলারিটি আছে। তারপরে শেষ চারটি চার্টার অ্যাক্টের মধ্যে 1853 সালে চার্টার অ্যাক্ট, শেষ চার্টার অ্যাক্ট, এখানে কি কি ফিচার ছিল? 1853 সালে এই কোম্পানি ক্ষমতা নবীকরণ করা হয়। এতদিন পর্যন্ত যদিও আমরা 1858-তে পড়বো, 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত মানে গঠিত হওয়ার পর থেকে এই 1853 বা 1857তে যেমন সিপাহী মিটিউনি, সিপাহী বিদ্রোহ হয়েছিল, তো এই সিপাহী বিদ্রোহের পরে তখন কি হলো, মানে মোটামুটি ওই কোম্পানির থেকে ক্ষমতা নিয়ে তখন পুরো মানে গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে নিল, তখন কোম্পানির অবসান ঘটাবে। কিভাবে ঘটাবে দেখো, কোর্ট অফ ডিরেক্টর, আমি এটা বলতে আগে দেখো মিস করে গেছি, কোর্ট অফ ডিরেক্টরটা ফিচার ছিল 1793 এর, তার মধ্যে আমরা তারপরে পেয়েছিলাম বোর্ড অফ কন্ট্রোল, কততে ছিল এটা, 1784। এই যে বোর্ড অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, এদের ক্ষমতা পুরো অবলুপ্ত করা হলো। তারপর কি করা হলো, এদের যে সদস্য সংখ্যা 24 থেকে 18 করা হয় না, তার মধ্যে 6 জন ব্রিটিশ সরকারকে মনোনীত হতে হয়, কিন্তু অ্যাকচুয়াল এদের ক্ষমতা সব এবার কাটবে। দেখো অলরেডি সদস্য সংখ্যা কমিয়ে দিয়েছে, 24 থেকে 18 করা হয়, যার মধ্যে 6 জন সদস্যকে ব্রিটিশ মনোনীত হতে হবে। এভাবে যখন আসছে তখন মানে মোটামুটি 1858 1757 সিপাহী বিদ্রোহ হয়ে যাবে। সিপাহী বিদ্রোহ হয়ে যাবার পরে তখন পুরো ক্ষমতা নিয়ে নেবে ব্রিটিশ সরকার নিজের হাতে। তার মধ্যে আরেকটা আছে দেখো, আইন সদস্যকে গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলের পূর্ণ সদস্য করা হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এখানে বোঝানোর তো কিছু নেই, বার্ষিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ করা হয় ভারতীয় ব্যতিরেকে। দেখো কোশ্চেনটা দেখো কেমন একটা লাইন আছে, স্টেটমেন্টটা দেখো যে বার্ষিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগ করা হয়, মানে এখন যেমন ইউপিএসসি সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস হচ্ছে তো সিভিল সার্ভিস গুলো, সেই সময় হবে ইয়ারলি হবে, কিন্তু ভারতীয়দের নেওয়া হবে না। তার জন্য 1893 সালে বিভিন্ন আইন টাইন আসবে, তারপরে তখন ওটাকে ইয়ে করা হবে। তারপরে দেখো ভারত শাসন আইন 1858, এই যে কোম্পানি শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রাজের সূচনা হয়, এটা 2013 ইউপিএসসি তে পড়েছিল। আমার যতদূর মনে পড়ছে প্রিভিয়াস ইয়ার ঘাটতে গিয়ে দেখেছি যে কোন আইনের দ্বারা যে কোম্পানির অবসান হয়েছিল, তার মধ্যে দুটো স্টেটমেন্ট ছিল। বিসিএস এখন স্টেটমেন্ট দিলেও অত দেয় না, ও দরকার নেই, খালি এটাই মনে রাখবে। তার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়, কোর্ট অফ ডিরেক্টর এবং যেটা আগে বললাম, কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোলের অবলুপ্তি ঘটে। এর ফলে কি হয়,
যে পদ, দেখো একটা পদ আমি অবলুপ্ত করছি মানে কি আমাকে আরেকটা পদ নিয়ে আসতে হবে, হবে কি না? অবশ্যই হবে। তার জন্য এই যে কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, এর জন্য সেক্রেটারি অফ স্টেট নামে একটি পদ তৈরি করা হয়। এটা কোন একবার দিয়েছিল, খেয়াল নেই, কোন একটা স্টেটের এক্সামে, যে কোন পদে সৃষ্টি করা হয়েছিল। এবার তারা কি হয়েছিল, ব্রিটিশ ক্যাবিনেটের একজন, যা স্থলাভিষিক্ত ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য, এবং তাকে সহায়তা করার জন্য 15 জন সদস্যের একটা ইন্ডিয়ান কাউন্সিল গঠন করা হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল, তাকে ইন্ডিয়ান কাউন্সিল কবে গঠন হয়েছিল এই সালটা মনে রাখতে হবে। তারপর যখন 1858, তখন তাহলে কে ভারত শাসন করবে, কে? সেক্রেটারি অফ স্টেট, গভর্নর জেনারেল। তখন কে ছিল? 1858 লর্ড, যখন লর্ড ডালহৌসি ছিলেন 1848 থেকে 1856। তারপরে 56 পরে থেকে তখন আসলেন লর্ড ক্যানিং, 61 আর 62, 61 আর 62। তখন ওই সেক্রেটারি অফ স্টেট জেনারেল মাধ্যমে ভারত শাসন করতেন। গভর্নর জেনারেল, এটা ইম্পর্টেন্ট, যে ভারতের যে গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল হলো 1833 সালে চেঞ্জ হয়ে কি হলো, ভারতের গভর্নর, বাংলার গভর্নর জেনারেল হলো ভারতের গভর্নর জেনারেল, তাই তো? এবার দেখো, ভারতের গভর্নর জেনারেলের পদটা বিলুপ্ত হয়ে গেল, তখন কি হয়ে গেল, ভাইসরয়। একটা কোশ্চেন আছে, তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। বাবা, ঠিক করে দিন। আরেকটু আরেকটু ছোট করে দিন, চোখে লাগছে। দেখো, এবারে যে একটা আছে সেটা হচ্ছে ভারতের পরিষদ আইন। এই পরিষদ আইন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন দেখবে বিভিন্ন পোর্টফোলিও আছে। এখন তো সবাই ছেলেমেয়েরা খুব স্মার্ট, তারা জানে পোর্টফোলিওটা কি। যেমন বিভিন্ন মন্ত্রীদেরকে এক একটা দপ্তর দেওয়া হয়। ওই যে দপ্তরের কথা না প্রথম বলাই হয়েছিল 1861 সালে, যেটা কে ছিলেন, লর্ড ক্যানিং। এটা আর কিছু দরকার নেই, যে পোর্টফোলিও সিস্টেম কে চালু করেছিলেন, পোর্টফোলিও কি, পোর্টফোলিও কি তোমাকে ডিরেক্ট থাকবে না, যে মিনিংটা কোনো ক্ষেত্রে ইংলিশে দিতে পারে, এটুকুই জেনে রাখো। আর কে ছিলেন তখন, কে করেছিলেন পোর্টফোলিও সিস্টেম। আবার ভারতীয় পরিষদ আইন 1892, 1892। এই দুটোর, এই অ্যাক্টের একটাই বলবো, একটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য দেখবে, আবার মিসলেনিয়াসে বা ক্লার্কশিপে এসেও গেছে, সেটা হচ্ছে বাজেট। বাজেট কি তোমরা সবাই জানো, এখন তো মানে একটা ফোন কিনবে, বাজেট কত, ঘুরতে যাবে, কিছু কেনাকাটা করবে, বাজেট কত। এই যে বাজেট, বাজেট মানে কি, তোমার কত, তুমি কত টাকা আছে, তুমি কত টাকা খরচা করবে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে বাজেট। এই বাজেটের বিষয়টা প্রথম কিন্তু এই 1892 সালে আনা হয়েছিল। এই যে বাজেট, তাহলে বাজেট কথাটা প্রথম 1892 আনা হয়েছিল। দেখো, খুব বেশি পড়বে না, স্মার্ট ওয়ার্ক করবে। একটা কথা আছে, গাধার মতো খেটে কিন্তু চাকরি পেতে অনেক লেট হয়ে যায়। মোটামুটি একটু একটু জিনিসগুলো, যে বাজেট প্রথম 1892, বাজেট কি তোমরা জানো। তারপর বাজেট আলাদা ইকোনমিক্স আরো পড়াবে। তারপরে বাজেট যদি একটা সাংবিধানিক, যখন আমি আবার কনস্টিটিউশন পড়াবো তখন আবার বলে দিব, এটার কথা সংবিধানের 112 নম্বর আর্টিকেলে আছে। কত ধরনের বাজেট যখন পড়াবো বলবো, বা ইকোনমিক্স এর ক্ষেত্রে বেশি ভালো সুবিধা হবে, স্যার যখন পড়াবেন তখন বলে দেবেন। যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো এক, তিনটে এক মোটামুটি। তার মধ্যে প্রথম হচ্ছে 1909 মল্লে মিন্টো সংস্কার আইন। তোমরা অনেকেই জানো, কারণ এটা মাধ্যমিকেরই সিলেবাস। তাহলে মল্লে মিন্টো সংস্কার আইন 1909। এই অ্যাক্টের প্রধান একটা ফিচার্স হচ্ছে, প্রথম পৃথক
বা কমিউনাল যে ব্যাপারটা এই 1919 সালের একটা আসে, কমিউনাল ইলেক্টোরেট। কে কে ছিলেন তখন? মরলে মিন্টো, দুজন লোকের নাম। মরলে আলাদা, অনেক সময় ভেবে ভুল করবে না, মানে অনেকে ভুল করে। যেমন আমার একটা স্টুডেন্ট আমি পড়াই, সিবিএসই ক্লাস 8, ও রামকৃষ্ণ বিবেকানন্দ দেখেছে একটা পড়াতে, যে বলছে ম্যাম রামকৃষ্ণ বিবেকানন্দ কি একই জন? পরীক্ষায় সেম ভুল করেছে। সেরকম মল্লে মিন্টু। মল্লে কে ছিলেন? দুজন আলাদা লোক। মল্লে ছিলেন সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টু ছিলেন ভারতের ভাইসরয়। এটা মনে রাখতে হবে, এটা দেয়, দিয়েও ছিল কোশ্চেন। বিসিএ এখন সবাই বলছে কোশ্চেন কঠিন নয়, কোশ্চেন তোমাকে একটু খুঁটিয়ে পড়তে হবে। তোমার যা এরিয়া সেম আছে, তোমাকে সেখান থেকে খুঁটিয়ে পড়তে হবে। যে উদ্ভট কোশ্চেন কিন্তু খুঁটিয়ে পড়লে তুমি পেরে যাবে। এই যে মল্লে ছিলেন তাহলে সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টো ছিলেন ভারতের ভাইসরয়। কেন্দ্রীয় সরকার পরিচালনার যে এক্সিকিউটিভ কাউন্সিল না, ওই এক্সিকিউটিভ কাউন্সিলে যে মানে যে ক্ষমতা, তাদের ভারতীয় সদস্য আনা হয়। যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তাদের একজন ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হলো, নেওয়া হলো। সেই লোকটার নাম কি ছিল? এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডক্টর সত্যেন্দ্র প্রসাদ সিনহা। এই নামটা মনে রাখবে, এটা 2022-এর কোশ্চেন ছিল। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় এক্সিকিউটিভ কাউন্সিলে। এ দুটোই মনে রাখো। আর আরেকটা কথা হচ্ছে, এই যে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়, সেই কারণে মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, কমিউনাল ইলেক্টোরেট। বুঝতে পারলে? তারপরে দেখো ভারত শাসন, ওই দুটো জিনিস, তিনটে জিনিস মনে রাখবে। হু ইজ মল্লে, হু ইজ মিন্টো, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। তিনটে গেল। আর কোন আইনে প্রথম মুসলিমদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। তারপরে পড়বে হচ্ছে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড। এটাও সেম জিনিস আছে, যে মন্টেগু একজন আলাদা মানুষ, চেমসফোর্ড একজন আলাদা মানুষ। কোনটা কি ওই দরকার নেই, এখানে খালি পড়বে যে দ্বৈত প্রদেশগুলিতে যে দ্বৈত শাসন ব্যবস্থা। এখানে একটা কথা বলে দিই, একটু বুঝে নাও। আমাদের স্টেটের ক্ষেত্রে কি হয়? স্টেটের ক্ষেত্রে ইন্ডিয়াতে যে টোটাল স্টেট আছে না, তার মধ্যে ইউনিয়ন টেরিটরির মধ্যে দুটোতে আছে বিধান সভা। কে কে? পুদুচেরি এবং দিল্লি। পুদুচেরি এবং দিল্লি। 7টাতে, মিনিমাম 7 আর 6, ভুলে গেছি, একটু দেখে নিও। বাইক্যামেরাল লেজিসলেচার আছে। যেমন আমাদের ওয়েস্ট বাইক্যামেরাল লেজিসলেচার কি সেটা বলছি। আমরা কি জানি? পার্লামেন্টের দুটো কক্ষ, লোকসভা, রাজ্যসভা। লোকসভা, রাজ্যসভা। সেরকম মোটামুটি এই কটা স্টেটে বিধানসভা, বিধান পরিষদ আছে। বিধান পরিষদ, যদিও ওয়েস্ট বেঙ্গলের একটা কোশ্চেন দেয়, ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল 1969-এ আর্টিকেল 169 অনুযায়ী। এটা ইম্পর্টেন্ট, কারণ দুটোই 69 এত সালে অবলুপ্ত করা হয়। মাঝে মধ্যে দেখবে যে আমাদের সিএম বলেন যে বিধান পরিষদ আনতে হবে, কিছু একটা এরকম নিউজে প্রায় আসে। এই অবলুপ্ত করা হয়। এই যে তার জন্য বলেছে যে কেন্দ্রীয় বা প্রদেশগুলিতে যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল না, ওই যে মানে প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রথম কথা কিন্তু বলা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড আইনে। আর এখানে ওই বিষয়গুলিকে সংরক্ষিত বিষয়, মানে টোটালে আমাদের যেমন যখন সংবিধান পড়াবো, আবার যখন পরের চ্যাপ্টারে বা 2-4টে পরে দেখবে যে আমাদের কনকারেন্ট লিস্ট আছে, স্টেট লিস্ট আছে এবং সেন্ট্রাল লিস্ট আছে। আমাদের এখন যেমন 3টে লিস্ট, তখন 2টো লিস্ট ছিল। গুরুত্বপূর্ণ লিস্ট গুলো তখন কার হাতে? ওই এক্সিকিউটিভ কাউন্সিল দেখাশোনা করতেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা,
আমাদের সংবিধানের মোটামুটি 80% হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। একটা কোশ্চেন দেয় যে ভারতের সংবিধানে কোন আইনের প্রভাব সব থেকে বেশি, সেটা হচ্ছে 1900 সালের ভারত শাসন আইন। ভারত শাসন আইনের কি মেন বৈশিষ্ট্য কি আছে? আমরা দেখলাম যে 1909 সালে 1919 সালে প্রদেশগুলিতে দ্বৈত, এটা কি করা হলো, এই প্রদেশকে কেটে সেন্ট্রালে দুকক্ষ বিশিষ্ট করা হলো, প্রভিন্সিয়াল অটোনমি। যে লোকসভা রাজ্যসভা এটা আনা হলো 1935 সালের আইনে। এই 1935 সাল অনুযায়ী আমাদের যে সুপ্রিম কোর্ট দিল্লিতে, ফেডারেল সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো 1937-এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, কিন্তু এইসব পরে, এগুলো সবকিছু কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তাছাড়া এখানে এই যে যেটা বলেছি 1937 সালে যে ফেডারেল আদালত বা সুপ্রিম কোর্ট, তার মধ্যে আরেকটা কোশ্চেন যে 1935 সালের পরে মায়ানমার কিন্তু আলাদা হয়ে গেছিল ইন্ডিয়া থেকে। দেখো এবার কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো বলেছে, ঠিক আছে, এই শর্ট কোশ্চেন গুলো পড়ে নিলে হয়ে যাবে। তোমাদের সাইমন কমিশন নেক্সট দিন বলি, মানে 1919 সালের আইনে যা কিছু ভুল ত্রুটি ছিল, তো ওই ভুল ত্রুটি গুলোকে শুধরানোর জন্য এবং কিছু ফিচার্স নিয়ে 1927 সালে সাইমন কমিশন এসেছিল। কিন্তু রিপোর্ট তোমরা তো জানো 1927 সালে যখন গঠন হলো, 1928 সালে ইন্ডিয়াতে আসলো, 30-এ যখন ও রিপোর্ট পেশ করেছিল, সেই রিপোর্টকে কিন্তু গো ব্যাক সাইমন একটা পড়ে থাকবে, কালো পতাকা দেখানো হয়েছিল দিল্লিতে, ওটা পরে বলে দেবো। শর্ট কোশ্চেন গুলো একটু দেখে নাও। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। কোন অ্যাক্ট হলো? কোন আইনটি ভারতীয়দের প্রশাসনে অংশ নেওয়ার অধিকার, প্রথম যে ভারতীয় প্রশাসন মানে প্রশাসনিক পদে প্রথম অংশ নেওয়ার কথা কিন্তু বলা ইয়েতে 33-এ দিয়েছিল রাইটটা। তবে কোন আইনের পরিষদকে বাজেট নিয়ে, যেটা আগে বলেছিলাম, বাজেট নিয়ে বলা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। কোন আইনটি ভারতীয় আইনকক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইন, যেটা বলেছিলাম, প্রথম বলেছিল ভারত সরকার আইন 1919। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা, সেটা ভারত সরকার আইন 1935 থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখবে। ডায়ার্কি ব্যবস্থা কোন কোন আইন দ্বারা ডায়ার্কি মানেই হচ্ছে দ্বৈত শাসন, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, জেনে থাকবে, ভারত সরকার আইন 1919। কোন আইনে ব্রিটিশ আমলে ফেডারেল সরকার, ফেডারেল মানে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কেউ কি বলতে পারবে যে ইন্ডিয়ান ব্যবস্থাটা কি আছে, যুক্তরাষ্ট্রীয় না যুক্তরাষ্ট্রীয় নয়? ইন্ডিয়ান সিস্টেম অবশ্যই যুক্তরাষ্ট্রীয়। তার মেন ফিচার্স হচ্ছে এই যে সেপারেট সিভিল সার্ভিস, তারপরে ক্ষমতার বিভাজন, অনেক ফিচার্স আছে। কোন আইনে ভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠা, ওটা তো সব 35-এই হবে। ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন 1935 আইনের পরে, তখন আবার নতুন করে লিস্ট দেওয়া হলো। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধানের খসড়া প্রথম ক্রিপস মিশন 1942। ভারতের সংবিধান পরিষদ কার বিধানের অধীনে সংগঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। একটা কোশ্চেন দেয় যে প্রথম কেন ক্যাবিনেট মিশন এসেছিল, গঠন হয়েছিল, তার মেন কারণই হচ্ছে ভারতের সংবিধান সংগঠিত করার জন্য। তারপরে কি, ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী প্রদেশ থেকে কতজন লোক নেওয়া হবে? প্রতি 10 লাখ জনসংখ্যায় একজন। বলেছিলাম না জনসংখ্যাটা মেন উদ্দেশ্য। এখনো কিন্তু জনসংখ্যা একটা ব্যাপার আছে, কারণ মাঝে মধ্যে দেখবে যে বিধানসভা লোকসভা কোন একটা জায়গা বেরিয়ে যায়, কোন একটা জায়গা ঢোকে, যাদের ভোটার আই কার্ড আছে দেখবে লেখা থাকে যে এত নম্বর বিধানসভা, এত নম্বর লোকসভা। এগুলো মেন সবই কিন্তু জনসংখ্যা অনুযায়ী হয়। এই যে সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927-এ। এর উদ্দেশ্যই হচ্ছে, বললাম না আগে, যে 1919 সালে যে আইন ছিল তার পর্যালোচনা করার জন্য। প্রথম কবে গঠিত হয়েছিল গণপরিষদ? 9 ডিসেম্বর 1946।
আর ভারতের যে সংবিধানের খসড়ার যে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রয়, কে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বলে দিয়েছি রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। কতদিন সময় লেগেছিল? মোটামুটি ওই 3 বছরের কাছে, 2 বছর 11 মাস 18 দিন। দেখো একটা কথা দেখবে, আমাদের বইগুলো খুলবে, যে কোনো বইয়ে ভারতের প্রস্তাবনা বলে এরকম একটা জিনিস থাকে, ভারতের প্রস্তাবনা বা প্রিরেম্বল। এই যে প্রিরেম্বলের কথা প্রথমে যখন সংবিধান স্টার্ট হলো তখন কিন্তু বলা হয়নি। তারপর আমাদের জওহরলাল নেহেরু পন্ডিতজি 26শে জানুয়ারি 1947 সালে প্রথম মানে গণপরিষদে বলেছিলেন যে আমাদের একটা ইয়ে লাগবে, মানে সংবিধানের মুখবন্ধ লাগবে, যার যতটা সংবিধানের আর্টিকেল ছিল যখন সংবিধান লেখা হলো 395টা আর্টিকেলের মধ্যে পুরো জিস্ট হচ্ছে আমাদের এই প্রিরেম্বল বা প্রস্তাবনা। একটা আমি আমার স্যারের মুখে শুনেছিলাম, পিএসসি তে একটা ইন্টারভিউ দিয়েছিল যে বলুন যে প্রস্তাবনা কি। অ্যান্সারটা একটাই হবে যে প্রস্তাবনা হচ্ছে 395টা আর্টিকেলের মধ্যে কোথাও যদি একটু ক্লাস বা একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন তার মেন হেল্প নেবে হচ্ছে কার? প্রস্তাবনা। আর ভারতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947। আর গণপরিষদের সেশন ছিল 11টি আর কমিটি ছিল 13টি। ভারতীয় জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950। আর ভারতের জাতীয় প্রতীক কোনটা? ওই 26শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয় অশোক স্তম্ভ। এ সংবিধান পরিষদ ঠিক আছে, একটু বলে দিচ্ছি। যখন গণপরিষদের প্রথম সভা হলো 9 ডিসেম্বর 1946-এ, তখন চেয়ারম্যান ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপরে কে? 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 13 ডিসেম্বর 1946 সালে পন্ডিত নেহেরু মানে পন্ডিত জওহরলাল নেহেরু ওই যে প্রস্তাবনা বা প্রিরেম্বলের কথা বলেছিলেন, ওটা আগেই বলে দিয়েছি। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। মোটামুটি 1946 থেকে 2 বছর 11 মাস অব্দি লেখার পরে গৃহীত হয়েছিল গণপরিষদ কর্তৃক 1946 সালে। আর যেটা মানে কার্যকরী হয়েছিল 1950 সালে। সেই কারণে আমরা 26শে জানুয়ারি 1950 ওই কারণে ওই দিনটাকে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি। আবার তোমরা অনেকে জেনে থাকবে যে এই ডেটা কেনই বা নেওয়া হয়েছিল। এটা 25শে জানুয়ারি হতে পারতো, 27শে জানুয়ারি হতে পারতো, কারণ ইন্ডিয়াতে প্রথম স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়েছিল 26 জানুয়ারি। ওই রাভি নদীর তীরে যখন পন্ডিত জওহরলাল নেহেরুজি আমাদের ছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তখন উনি ওই স্বাধীনতাটা উদযাপন হয়েছিল। সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। সর্দার বল্লভভাই প্যাটেল গণপরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, আগে বলেছি। ভারতের যে জাতীয় পতাকার অ্যাডহক কমিটি, জেনে রাখো বাট দেয় না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি গণপরিষদের কার্যাবলী জিভি মাভালাঙ্কার। আচ্ছা, জিভি মাভালাঙ্কার সম্পর্কে তোমরা কেউ একটা কিছু জানো? কে যদি জেনে থাকো বলবে। উনি হচ্ছেন আমাদের প্রথম স্পিকার, জিভি মাভালাঙ্কার, স্বাধীন ভারতের। ডক্টর বি.আর. আম্বেদকর কোন গণপরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন? ইম্পর্টেন্ট, বেঙ্গল প্রেসিডেন্সি। দেখবে কিছু এমসিকিউ বইয়ে ভুল আছে, ওটা কিন্তু বাংলা হবে। বি.আর. আম্বেদকর খসড়া কমিটির ওটা তো বলে দিয়েছি, 29 আগস্ট 1947। তারপর ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন প্ল্যান একটু আলাদা করে 2-10টা লাইন বলতে হবে, কারণ হচ্ছে এখানে ডেট কবে অ্যানাউন্স করা হয়েছিল, কবে ছেড়ে যাবে, এইসব বিষয়গুলো কিন্তু এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে আছে। খালি সালটা বলে দিই, 3রা জুন 1947। তারপরে কোশ্চেনটা দেখে নাও যে ব্রিটিশদের অধীনে কোন আইনটি প্রথমবারের মতো কেন্দ্র প্রদেশের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতাকে ভাগ করেছিল? এটা বলে দিয়েছিলাম, ওই যে ভারত সরকার আইন 1990, যে ক্ষমতা দেওয়া হবে, সেপারেট ক্ষমতা থাকবে।
স্টেটের জন্য এবং সেন্ট্রালের জন্য। দেখো আজকে আমি অনলাইন প্রথম ক্লাস করাচ্ছি, একটু ভুল দু একদিন হবে, কিন্তু সবাই ক্ষমা করে দিও। সবাই বুঝতে পেরেছো? আজকে আমি প্রথম ক্লাস করাচ্ছি তো একটু এদিক ওদিক হচ্ছে, তোমরা একটু ক্ষমা করে দিও। আশা রাখছি দু একটা ক্লাসে পরেই ঠিক হয়ে যাবে। আগে আমি অফলাইন করিয়েছি প্রগতির ক্লাস, কিন্তু আজকে অনলাইন প্রথম, আমার লাইফেও আজকে প্রথম অনলাইন ক্লাস। আর এই চ্যাপ্টারটা মোটামুটি এমসিকিউ, আপনারা যে যেখান থেকে প্রিভিয়াস ইয়ার স্ক্যানারটা যা কিছু থাকবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে রেডি করিয়ে নেবেন। আমি একটা টেস্টও দিতে পারি, স্যারকে পাঠিয়ে দেবো, স্যার শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আসছি।